স্বাগত জানাচ্ছি আরও একটা এপিসোডে এবং আজকে আমরা ৫তম এপিসোডে পা রাখলাম। আশা করি যে এইভাবে আমরা প্রত্যেকটা এপিসোড আপনাদেরকে উপহার দিতে পারবো। এইরকম প্রত্যেকটা এপিসোড আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, আজকে একটা লোমহর্ষক ঘটনা আছে, যেই ঘটনাটা আমি পড়ে শোনাবো আপনাদেরকে। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করা যাক। এই ঘটনাটা আমি কালেক্ট করেছি আমার বন্ধুর কাছ থেকে। আমার বন্ধুর নাম বিশাল এবং তারই মামার সাথে ঘটে যাওয়া একটা সত্য মর্মান্তিক ঘটনা আমি বিশালের মতো করেই বলার চেষ্টা করছি। আমরা সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। কলেজে সেরকম ছাত্রছাত্রী নেই বললেই চলে। মনে মনে ভাবলাম ২-১ দিন ক্লাস করব। যদি ছাত্রছাত্রী আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে অন্য কলেজে শিফট হব। আমি ২-৩ দিন ক্লাস করলাম। ক্লাস করতে আমার খুব ভালো লাগলো এবং একদিন আমি ক্লাসে বসে রয়েছি। বসে থাকার পরে একটা সুন্দরী একটা মেয়ে আমার কাছ দিয়ে হেঁটে গেল। মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর মেয়ে এই কলেজে পড়ে। আমি আমার বন্ধুকে বললাম যে এই মেয়েটাকে। আমার বন্ধু বলল এই মেয়েটার নাম প্রিয়া, ছদ্মনাম। এই মেয়েটা এই কলেজেই পড়ে। আমি বললাম এই মেয়েটা তো অনেক সুন্দর, এই মেয়েটা এই কলেজে পড়ে? সে বলল হ্যাঁ, এই কলেজেই পড়ে। আমি বললাম কোন স্কুল থেকে এসেছে? সে বলল গার্লস স্কুল থেকে এসেছে। আমি বললাম তাহলে তো এই মেয়েটা হয়তো প্রেম ভালোবাসা করে না, তাই না? আমাকে আমার বন্ধু বলল না, মনে হয় না করে না, কিন্তু কিছু কিছু মেয়ে কিছু কিছু মেয়ের মুখ থেকে শুনেছি যে ওর পিছে নাকি অনেকগুলো ছেলে ঘুর ঘুর করে। আমি সঠিকটা জানি না। তারপরে আমার বন্ধুকে আমি বললাম বাদ দে তো, আজ থেকে ও তোর ভাবি। আমি বললাম এই কথা এবং আমার বন্ধু বলল ভাবি মানে? ভাবি বানিয়ে ফেললি? আমি বললাম হ্যাঁ, ভাবি বানিয়ে ফেললাম আমি। যা, আজকে থেকে এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড হবে। যখন আমি তাকে বললাম, আমার বন্ধু একটু কেমন যেন করে উঠল এবং বলল তুই চেষ্টা করে নে, এর আগে অনেক ছেলে চেষ্টা করেছে কিন্তু তারা পারেনি। আমি বললাম এইবার আমি চেষ্টা করব এবং আমি সফল হবই। তারপরে আমি সেই মেয়েটার পিছু পিছে অনেক দিন যাবৎ ঘুরলাম। প্রায় ১৫ দিন ২০ দিন ঘোরার পরে সেই মেয়েটাকে আমি লাভ লেটার দিলাম এবং লাভ লেটার দেওয়ার পরে সেই মেয়েটা আমার প্রপোজ রিজেক্ট করে দেয়। রিজেক্ট করে দেওয়ার পরে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে আমার মাথা পুরোপুরি বিগড়ে যায়। এখন আমি কি করব? ওই মেয়েটাকে কি আবার প্রপোজ করব নাকি অন্য কিছু করব? না, ওই মেয়েটাকে তো আমি ভালোবাসি, মেয়েটাকে আমি চাই। তারপরে ওই মেয়েটাকে আমি আবারও প্রপোজ করলাম এবং মেয়েটা অ্যাটিটিউড দেখালো। ওই মেয়েটা রাজি হচ্ছিল না। মনে মনে ভাবলাম যে ওই মেয়েটাকে তো আমার চাই, যেভাবেই হোক ওই মেয়েটাকে আমি বিয়ে করব। যখন আমি এটা বললাম, বলার সাথে সাথে আমার মাথার ভিতরে একটা কুবুদ্ধি চলে আসলো। মনে মনে ভাবলাম যে সোশ্যাল মিডিয়াতে দেখি কালো জাদু করানো হয়, যদি এটার মাধ্যমে যদি সেই মেয়েটা আমার বশে চলে আসে তাহলে তো অনেক ভালো। আমি কি কালো জাদু করব নাকি করব না? তারপরে আমি আমার বন্ধুকে একটা কথা বললাম যে বন্ধু, এই মেয়েটাকে তো আমার অনেক পছন্দ, তুই তো জানিসই। এই মেয়েটাকে পাওয়ার জন্য আমি কি অন্য কোনো পদক্ষেপ নিব? আমি বললাম। আর সে বলল কী পদক্ষেপ নিবি? আমি বললাম আমি যে পদক্ষেপই নেই না কেন সেটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু একটা কথা মাথায় রাখিস, আমি ওকে বিয়ে করবই করব, এতে যা খুশি হয়ে যাক, তাতে আমি পরোয়া করি না, কিন্তু ওই মেয়েটাকে আমার লাগবেই। আবার আমার বন্ধু আমাকে বলল যে যা খুশি তাই কর, কারণ আমার বন্ধু তো আর জানে না যে আমি ব্ল্যাক ম্যাজিক করতে চলেছি। তারপরে সোশ্যাল মিডিয়াতে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে দেখতে পেলাম যে একটা পোস্ট করেছে
একটা তান্ত্রিক। সেই তান্ত্রিকের নাম্বারে ফোন করলাম। ফোন করার পরে সেই তান্ত্রিককে আমি সব কিছু খুলে বললাম যে এই ব্যাপার, আমার ওই মেয়েটাকে দরকার। তারপরে তান্ত্রিক আমাকে বলল যে ঠিক আছে, সেই মেয়েটার ডিটেলস আমাকে দাও এবং বিকাশে আমাকে 1500 টাকা পাঠিয়ে দাও। তারপরে বিকাশে আমি তাকে 1500 টাকা পাঠিয়ে দিলাম এবং মেয়েটার ডিটেলস আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সে আমাকে বলছে যে আচ্ছা, তোমার বাসা তো পাবনাতেই। আমি বললাম হ্যাঁ, আমার বাসা পাবনাতেই। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি ঈশ্বরদীতে আসতে পারবা? তারপরে আমি বললাম ঈশ্বরদীতে হ্যাঁ যেতে পারবো, কেন কি হয়েছে? সে বলল তুমি আসো, তারপরে বাদবাকি কথা হবে। তারপরে আমি ঈশ্বরদী গেলাম। যাওয়ার পরে সেই হুজুরকে ফোন করলাম, কিন্তু হুজুর ফোন রিসিভ করলো না। তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পরে হুজুর ফোন রিসিভ করলো। রিসিভ করার পরে হুজুর বলল যে আচ্ছা আমি আসছি, দাঁড়াও। তারপরে সেই হুজুর বা তান্ত্রিক আমার কাছে আসলো। আসার পরে আমাকে বলছে যে আচ্ছা, তোমাকে যে কাজগুলো করতে হবে আর সেটা আমি এখানে লিখে দিয়েছি, আর এই নাও তাবিজ। এই তাবিজটা তুমি তোমার ওই যে মেয়ে আসছে না, ওই মেয়ের বাড়ির কাছে পুঁতে দেবে। আর হ্যাঁ, মাথায় রাখবা কেউ যেন না দেখে। যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু তুমি শেষ, এবং তোমার এই কালো জাদু কাজ করবে না, তোমার মান সম্মান সব চলে যাবে। আমি বললাম আচ্ছা দেন। তারপরে সেই তাবিজটা নিয়ে, আর কাগজে কি কি লেখা ছিল তখন আমি পড়িনি, সেই কাগজটা নিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে মনে মনে ভাবলাম যে মেয়েটাকে তো আমি ভালোবাসি, মেয়েটাকে কি এরকম কালো জাদু করবো নাকি করব না বুঝতে পারছি না। তারপরে সেই তান্ত্রিকের ফোন আসলো। ফোন আসার পরে বলছে যে কি কাজ কি শুরু করে দিয়েছ? আমি বললাম না, এখনও কাজ শুরু করিনি। তারপরে আমি বললাম একটু পরেই কাজ শুরু করব। তারপর সেই তান্ত্রিক বলল আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করে আমাকে ফোন দিও, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানিও। আমি বললাম ঠিক আছে, তাই হবে। তারপরে রাত 8টার সময় আমি চলে যাই সেই মেয়েদের বাসায়। মেয়েদের বাসায় যাওয়ার পরে সেই আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি প্রিয়া আছে? তারপরে সরি তারপরে সেই আন্টি বলল যে হ্যাঁ আছে, ভিতরে আছে, কেন কি হয়েছে? আমি বললাম একটু গাইডটা দরকার ছিল তো তাই। তারপরে আমি গাইডটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার গুনে গুনে 14 পা, হ্যাঁ যেটা বলেছিল সেই তান্ত্রিক, যে 14 পা সামনে আগাতে হবে, চৌকাঠ থেকে 14 পা সামনে আগিয়ে সেই তাবিজটাকে মানে এক হাতের মতো পুঁতে দিয়ে আসতে হবে। আমি তো তখন পুঁততে পারিনি, আমি দাগ দিয়ে এসেছিলাম সেখানে। রাত 12টার সময় সেখানে গেলাম। যাওয়ার পরে আমি সেই সেখানে খাল করলাম আর কি। খাল করার পরে আমি সেই তাবিজটাকে সেখানে পুঁতে দিই। তাবিজটা পুঁতে দেওয়ার পরে আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে সেই কাগজটা আমি যখন খুললাম, খোলার সাথে সাথে আমি দেখতে পাই যে সেই কাগজে 3টা শর্ত দেওয়া রয়েছে। এই তাবিজটা তখনই কাজ করবে যখন আমি এই শর্তগুলো মানব। শর্ত নাম্বার 1, আমাকে কবরস্থানে যেতে হবে, একা একা যেতে হবে। সেখানে গিয়ে সেই কবরস্থান থেকে আমাকে একদলা মাটি নিয়ে আসতে হবে এবং সেই মাটি নিয়ে এসে ওই তাবিজ যেখানে আমি পুঁতেছিলাম সেই তাবিজের কাছে রেখে দিতে হবে, মানে তাবিজের উপরে রেখে দিতে হবে। এবং আমি সেটাই করলাম। সেটা করার পরে আমার মনে পড়লো যে আরও 2টা কাজ তো রয়েছে। তারপরে আমি আরও 2টা কাজ করলাম। 2টা কাজের ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে আমাকে একদিন না খেয়ে থাকতে হবে। আমি একদিন না খেয়েই ছিলাম এবং পরের দিন আর একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আশেপাশে যদি কোনো হেজুল গাছ থাকে তাহলে সেই হেজুল গাছ কেটে ফেলতে হবে। আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট একটা হেজুল গাছ ছিল, আমি সেই হেজুল গাছটাকে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে সেই মেয়েটা 7 দিন পরে আমার সাথে কেমন যেন কথা বলতে শুরু করলো। আমি মনে মনে ভাবলাম যে মেয়েটা আমার সাথে কথা বলছে, হয়তো সে কালো জাদুর প্রভাবটা হচ্ছে, কাজ করছে। কিন্তু এই 7 দিনের মধ্যে আমি একটা জিনিস ফিল করেছিলাম, সেটা হচ্ছে কানের কাছে এসে কে যেন ফিস ফিস করে বলছে এই কাজটা করিস না, এই কাজটা করবি না।
এতে তোর অনেক বিপদ হতে পারে, এই কাজটা করবি না। আমার কানে এরকম ফিসফিস করে কে বলল কিছুই বুঝতে পারলাম না। মনে মনে ভাবলাম যে যেহেতু কালো জাদু করছি এরকম হতেই পারে, যেহেতু আমার মাথায় তেমন একটা বুদ্ধিজ্ঞান নেই এইসব বিষয়ে, তাই অতটা বুঝতে পারিনি বা অতটুকু খেয়াল করিনি। যাই হোক, সেই মেয়েটার সাথে আমি ভালোভাবে আমার প্রেম চলছিল। প্রেম চলার পরে আমি সেই মেয়েটার চোখে কেমন যেন একটা ভয় দেখতে পেতাম। মনে মনে ভাবতাম যে এই মেয়েটা আমাকে আমাকে হয়তো ভালোবাসে না। না, এভাবে ভালোবাসা পাওয়া যায় না। আমি তান্ত্রিককে ফোন করলাম। ফোন করার পরে বললাম যে কালো জাদু থামিয়ে দিন, কালো জাদু থামিয়ে দিন। যখন আমি এটা বললাম, বলার সাথে সাথে সেই তান্ত্রিক বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, হ্যাঁ, আমি এটা করতে পারবো না, আমি এটা করতে পারবো না, আপনি কালো জাদু থামিয়ে দেন। তারপরে সে বলল, হুট করে তো কালো জাদু থামানো সম্ভব নয়, কারণ তোমার পিছনে যে জিনটা আমি চালান করেছি, সেই জিনটা যদি তার প্রয়োজনীয় জিনিস না পায় তাহলে কখনোই ছাড়বে না। আমি বললাম, ঠিক আছে, কি চাই, সেই জিনের কি চাই বলেন, কিন্তু এই মেয়েটাকে কোনো ক্ষতি করতে দিন না প্লিজ। আমার জন্য আমার জন্য এই মেয়েটাকে কষ্ট দিয়েন না। যখন আমি এটা বললাম, বলার সাথে সাথে সেই তান্ত্রিক বলল, আচ্ছা ঠিক আছে, আমি সেই জিনের সাথে কথা বলছি। তারপর সেই জিনের সাথে তান্ত্রিক কথা বলল। কথা বলার পরে সেই তান্ত্রিক আমাকে কিছুক্ষণ পরে ফোন করলো। ফোন করার পরে আমাকে বলছে যে আচ্ছা, সেই জিনটা রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হচ্ছে একটা ছাগল তোমাকে আম, মানে কেটে নদীতে ভাসিয়ে দিতে হবে। দেন এটা করলেই সেই জিনটা চলে যাবে। তারপরে সেই জিনটা চলে যায়। আমি সেই কাজগুলো করেছিলাম। করার পরে আমার যাকে ভালো লাগে, নাম প্রিয়া, তার দিকে যখনই আমি তাকাই তখনই আলাদা একটা মায়া কাজ করে। যেই মায়াটা এর আগে কেন কাজ করলো না আমি বুঝতে পারিনি। সেই মেয়েটা আস্তে আস্তে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি যে ভুল সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা আমার জীবনে সবচাইতে বড় ভুল ছিল। কারণ কারো ভালোবাসা কারো ভালোবাসা কালো জাদুর মাধ্যমে পাওয়া যায় না। তার মন তার মন জয় করতে হয়, তাকে ভালোবাসতে হয়, তাকে আগলে রাখতে হয়। জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না।